রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ১.৫ বছর পর মুখ খুলেছেন। জগদ্দল এক পাথর সরে যাওয়ার পর কোনো রাগঢাক না রেখে সরাসরি বলেছেন অধ্যাপক ইউনূস দফায় দফায় সংবিধান লঙ্ঘন করেছেন। সংবিধান অনুযায়ী নন ডিসক্লোজার এগ্রিমেন্টের বিষয়ে রাষ্ট্রপতিকে জানাতে হলেও অধ্যাপক ইউনূস বরাবরই এড়িয়ে চলতেন বঙ্গভবনের দরবার। রাষ্ট্রপতি শুনিয়েছেন কিভাবে তাকে ছুঁড়ে ফেলার জন্য অধ্যাপক ইউনূসের মিত্রদের সাজানো নাটক মঞ্চস্থ হয়েছিল। সেটি ব্যর্থ হওয়ার পর উপদেষ্টারা কিভাবে চেষ্টা করেছিলেন তাকে সরাতে বসাতে চেয়েছিলেন সাবেক প্রধান বিচারপতিকে। রাষ্ট্রপতির ১.৫ বছরের বন্দী জীবনের গল্পে আছে কিভাবে অধ্যাপক ইউনূস পররাষ্ট্র মন্ত্রণালয় দেশে ও দেশের বাইরে তার সফরগুলো হতে দেয়নি। দেশের বাইরে থেকে রাষ্ট্রপতির নামে আসা নিমন্ত্রণ পত্রগুলো কিভাবে মিথ্যা তথ্য দিয়ে বাতিল করা হতো। বাঁশের চেয়ে কঞ্চি যেমন বড় হয়, তেমনি অধ্যাপক ইউনূসের প্রেস উইং ক্ষমতা দেখাতে ছাড়েনি সাংবিধানিকভাবে সর্বোচ্চ ব্যক্তিটির উপর। রাষ্ট্রপতির ভাষায় ডক্টর ইউনূসের প্রেস উইং তাকে প্রতিবন্ধী বানিয়ে রেখেছিল, কেড়ে নিয়েছিল প্রেস টিমের সুবিধা। গত শুক্রবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয় দৈনিক কালের কণ্ঠকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দর্শক, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কালের কণ্ঠকে যেসব কথা বলেছেন ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর থেকে বেশ কয়েকটি ভিডিওতে এসব তথ্য তুলে ধরেছিলাম আমাদের কন্টেন্টে। যেমন ২০২৪ সালের ২০ সেপ্টেম্বরের ভিডিওতে আমরাই প্রথম বলেছিলাম রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন না। ২০২৫ সালের ১৫ মেতে প্রচারিত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে রাষ্ট্রপতি বঙ্গভবনের ৪ দেয়ালে বন্দী ছিলেন, কিভাবে বাতিল করা হয়েছিল প্রেস উইং সহ তার সুবিধাগুলো। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। কালের কণ্ঠে রাষ্ট্রপতি যে ছবি ছাপা হয়েছে তাতে বোঝা যাচ্ছে বেশ রিল্যাক্স তিনি, যেন ঘাট থেকে বিশাল এক জগদ্দল পাথর নেমে গেছে। কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক সাক্ষাৎকারের শুরুতে জানতে চেয়েছিলেন রাষ্ট্রপতি কেমন আছেন। জবাবে অধ্যাপক ইউনূসের শাসনের অবসান হয় বাংলাদেশের সাংবিধানিক পদের সর্বোচ্চ ব্যক্তিটির কণ্ঠে ছিল হাঁপ ছেড়ে বাঁচার দীর্ঘশ্বাস। বলেছেন সপ্তাহখানেক ধরে বেশ আছেন তিনি। মুহূর্তে এক রহস্যের হাসি দিয়ে বুঝিয়ে দেন ইউনূসের আমলের ১.৫ বছর ধরে বঙ্গভবনে গোপন মবের চেষ্টাগুলোর কথা। বলেছেন ওই ১.৫ বছর তিনি কোনো আলোচনায় ছিলেন না, অথচ তাকে নিয়ে চলে নানা চক্রান্ত। এরপরই কথার বোমা ফাটান সবিস্তারে। বলেন দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছে। ইউনূস ও তার বাহিনী এত চেষ্টার পরও কেন সফল হতে পারেনি, এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন তিনি দৃঢ়চিত্তে তার সিদ্ধান্তে অবিচল ছিলেন বলেই কোনো ষড়যন্ত্র সফল হয়নি। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য ছক ব্যর্থ হয়েছে। ফলে ১.৫ বছর বঙ্গভবনের অভিজ্ঞতা যে ভালো তা বলা যাবে না। রাষ্ট্রপতির সংশয় তার উপর দিয়ে যে ঝড় গেছে, এরকম ঝড় সহ্য করার মতো ক্ষমতা অন্য কারো ছিল কিনা তা নিয়ে জানেন না। দর্শক, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর আমাদের প্রচারিত ভিডিওতে টাইটেল ছিল রাষ্ট্রপতি এখন পদত্যাগ করতে পারবেন না, ছুটিতেও যেতে পারবেন না। ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সাংবিধানিক সংকট, বিশেষ করে স্পিকার দৃশ্যমান না থাকায় রাষ্ট্রপতির পদত্যাগ এমনকি ছুটিতে যাওয়ার কোনো সুযোগ ছিল না, এমনকি এখনো নেই। দর্শক, অধ্যাপক ইউনূসের মিত্রদের চাওয়া অনুযায়ী বঙ্গভবনের সামনে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন হয়েছিল। এমনকি গণমাধ্যমের হেডলাইন হয়েছিল রাষ্ট্রপতির চলে যাওয়ার ক্ষেত্র প্রস্তুত। রাষ্ট্রপতি আন্দোলন নামক সেই মব নাটকের সবিস্তার তুলে ধরেছেন সাক্ষাৎকারে। জানালেন ২০২৪ সালের ২২ অক্টোবর বঙ্গভবন ঘেরাও হলো, অমুকের দল তমুকের দল, মঞ্চ, ঐক্য, কত কি রাতারাতি সৃষ্টি। এগুলো একই টাইপের লোকজন, সব বিভিন্ন ফোরামে বিভিন্ন নামে। রাষ্ট্রপতির প্রশ্ন, কোথায় তারা এত টাকা তখন পেয়েছিল? রাষ্ট্রপতি মনে করেন সেদিন ব্ল্যাকমেল করা নাটক মঞ্চস্থ করতে চেয়েছিল এক নারীকে দিয়ে বঙ্গভবনের বাইরে নাটকের চেষ্টা হয়েছিল, কিন্তু সফল হতে পারেনি সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের জন্য। এরপর রাষ্ট্রপতি সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগটি করেছেন। বলেছেন গণভবনের মতো বঙ্গভবনও লুট করতে চেয়েছিল। ওই রাতটি ছিল তার জন্য বিভীষিকাময়। তবে সে কঠিন সময় তিনি বিএনপি শীর্ষ নেতৃত্বকে পাশে পেয়েছিলেন বলে দাবি করেন। বিএনপি তখন সাংবিধানিক সংকট তৈরি হওয়ার আশঙ্কার কারণে রাষ্ট্রপতির পদত্যাগের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের ভিতর থেকে রাষ্ট্রপতি অপসারণের উদ্যোগ কেন নেওয়া হয়েছিল আর কারা এর ইন্ধন জুগিয়েছিল? রাষ্ট্রপতি মনে করেন মূলত আন্দোলনের কিছু নেতার চাপে তাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল।
এ বিষয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনা করে একটি সিদ্ধান্তে আসে। এমনকি অন্তর্বর্তী সরকারও একটা সিদ্ধান্তে এসেছিল, সেটি ছিল রাজনৈতিক দলগুলোকে এক হতে হবে। পরে দেখা গেল এই ইস্যুতে দুটি গ্রুপ হয়ে গেল। গ্রুপে গ্রুপে মিটিং হলো, আলোচনা হলো, তারা বিভিন্ন দল ও জোটের কাছে গেল। তখন এরকম একটা অবস্থা ছিল, যে কোনো মুহূর্তে মেজরিটি হয়ে গেলেই রাষ্ট্রপতিকে বঙ্গভবন ছাড়তে হবে। কিন্তু বিএনপি থেকে উচ্চ পদে আসীন নেতা রাষ্ট্রপতিকে আশ্বস্ত করে বলেছিলেন তারা সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চান। কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে তারা নন। অন্তর্বর্তী সরকারের কিংস পার্টির উদ্যোগটা ব্যর্থ হয়েছিল বিএনপি ও তাদের জোটের কারণে। একটা বৃহত্তর রাজনৈতিক দল যে স্ট্যান্ডটা নিয়েছে সেটাকে সরকার তখন সমর্থন করতে বাধ্য হলো, এমনটাই মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে ওই দফা ব্যর্থ হয়ে যে রাষ্ট্রপতিকে সরানোর চেষ্টা শেষ হয়ে গিয়েছিল তা কিন্তু নাই। রাষ্ট্রপতি জানিয়েছেন শেষ সময় পর্যন্ত তারা চেষ্টা করে গেছে কিভাবে তাকে উপড়ে ফেলা যায়। রাজনৈতিক পর্যায় থেকে ওই উদ্যোগটা ব্যর্থ হলে খোদ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নতুন করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। রাষ্ট্রপতি জানিয়েছেন একটা অসাংবিধানিক উপায়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে এসে তার জায়গায় বসানোর চক্রান্ত করেছে অন্তর্বর্তী সরকার। সরকার পক্ষ থেকে একজন উপদেষ্টা ওই বিচারপতি শরণাপন্ন হয়েছিলেন। তারা ঘণ্টাব্যাপী মিটিং করতেন, তবে ওই বিচারপতি রাজি হননি। দর্শক, রাষ্ট্রপতি ওই উপদেষ্টার নাম না বললেও সেটি ছিলেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। 2024 সালের 22 অক্টোবর আসিফ নজরুল ও তৎকালীন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তখনকার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে আধ ঘন্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন। তবে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সরকারের সেই প্রস্তাবে রাজি ছিলেন না। এমন কঠিন সময় মনোবল ঠিক রাখার জন্য কারা সাহস জুগিয়েছিলেন, এমন প্রশ্ন জবাবে বিএনপির সর্বোচ্চ পর্যায়ে আর 3 বাহিনীর সমর্থনের কথা বলেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে রাষ্ট্রপতির পর্যায় ঠেকাতে চেয়েছিল 3 বাহিনী। এমনকি অন্তর্বর্তী সরকার ভিতর থেকে আরো একবার যখন রাষ্ট্রপতিকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল তখনও ঠেকিয়েছিল 3 বাহিনী। গত বছরের 7 জুলাই আমাদের প্রচারিত ভিডিও টাইটেল ছিল রাষ্ট্রপতি ইস্যুতে যমুনার সাথে সেনা সদরের দূরত্ব কি বাড়ছে। রাষ্ট্রপতি মনে করেন কূটনৈতিক মহল থেকেও তাকে অপসারণ করার বিষয়ে নেতিবাচক অবস্থান ছিল। দর্শক, এরপর সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এমন কিছু কথা বলেছেন যেগুলো অধ্যাপক ইউনূসের কর্মকাণ্ডকে শুলে চড়ানোর জন্য যথেষ্ট। অন্তর্বর্তী সরকার তার 559 দিনের শাসনামলে ঝড়ের বেগে 132টি অধ্যাদেশ জারি করেছিল। তার সবগুলো অন্তর্বর্তী সরকারকে জারি করতে হয়েছিল রাষ্ট্রপতির প্রদত্ত ক্ষমতা বলেই। অথচ সেই রাষ্ট্রপতি অধ্যাপক ইউনূসের বিদায়ের মাত্র 6 দিনের মাথায় বলছেন অনেক অধ্যাদেশ করার কোনো কারণই ছিল না। অধ্যাপক ইউনূস, যিনি সংবিধান রক্ষার শপথ নিয়ে প্রধান উপদেষ্টা হয়েছিলেন, তিনি সংবিধানের কোনো বিধান মেনে চলেননি এমন ভয়ঙ্কর অভিযোগ করেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন কিভাবে অধ্যাপক ইউনূস সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়েছিলেন। সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা যখনই বিদেশ সফরে যাবেন সেখান থেকে ফিরে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন, জানাবেন কি আলোচনা হলো, কি হলো, কোনো চুক্তি হলো কিনা, কি ধরনের কথাবার্তা হলো। এটা রাষ্ট্রপতিকে লিখিতভাবে অবহিত করার কথা। কিন্তু অধ্যাপক ইউনূস তার 15 বার বিদেশ সফরের কোনো বারই তা করেননি, যাননি রাষ্ট্রপতির কাছে। দর্শক, 2024 সালের 5 অক্টোবর আমাদের প্রচারিত ভিডিওর টাইটেল ছিল ডক্টর ইউনূস দা হরফুল মাওলা, রাষ্ট্রপতিকে কেন এড়িয়ে যাচ্ছেন বারবার। ওই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে অধ্যাপক ইউনূস সংবিধানের 48 অনুচ্ছেদকে পদে পদে লঙ্ঘন করেছিলেন। রাষ্ট্রপতি বলেছেন নির্বাচনের মাত্র 3 দিন আগে অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্রের সাথে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছেন সে সম্পর্কে তাকে কিছু জানায়নি ইউনূসের সরকার। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে আগের সরকার এ ধরনের চুক্তির বিষয়ে রাষ্ট্রপতিকে জানাতেন, কিন্তু অন্তর্বর্তী সরকার মৌখিক কিংবা লিখিত কোনোভাবে রাষ্ট্রপতিকে এই গোপন চুক্তির বিষয়ে জানাননি। শুধু শেষের এই চুক্তি কেন, অধ্যাপক ইউনূস বরাবরই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে এড়িয়ে চলতেন, বলা ভালো ইগনোর করতেন। রাষ্ট্রপতি অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা তার সঙ্গে সমন্বয় করেননি। অধ্যাপক ইউনূস নিজের এবং নিজের সহকর্মীদের শপথের প্রয়োজন ছাড়া কখনোই বঙ্গভবনে যাননি। রাষ্ট্রপতি অভিযোগ করেছেন 2 বার রাষ্ট্রপতির বিদেশ যাওয়া আটকে দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। এর একটি ছিল কসাবো, অন্যটি ছিল কাতারে।
কাতারের আমিরের দাওয়াতে, যেখানে রাষ্ট্রপতি ছাড়া অন্য কেউ যাওয়ার সুযোগ নেই, সেই দাওয়াতে যেতে দেওয়া হয়নি মোহাম্মদ শাহাবুদ্দিনকে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উল্টো তার দপ্তরের ড্রাফট পাঠানো হয়েছিল, যেখানে লেখা ছিল রাষ্ট্রপতি ভীষণ ব্যস্ত বলে তিনি যেতে পারছেন না। রাষ্ট্রপতি বলেছেন এটি ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের শিষ্টাচার বহির্ভূত উদ্ধত্যপূর্ণ আচরণ। ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধ না করা হয় সে বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠিও দিয়েছিলেন রাষ্ট্রপতি, তবে সে চিঠির উত্তর পাননি তিনি। প্রশ্ন হলো, কেন রাষ্ট্রপতিকে বিদেশ সফরে যেতে দিতে এত অনীহা ছিল অধ্যাপক ইউনূসের? রাষ্ট্রপতি বলেছেন অন্তর্বর্তী সরকার চায়নি কোথাও তার নাম আসুক, তাকে একদম অন্ধকারে ফেলে রাখার চেষ্টা করেছে। শুধু বিদেশে নয়, দেশের কোনো অনুষ্ঠানেও তাকে যেতে দেওয়া হয়নি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে সমাবর্তন অনুষ্ঠানে রীতি অনুযায়ী রাষ্ট্রপতির যাওয়ার কথা, সেটিও তারা আটকে দেয়। প্রসঙ্গক্রমে রাষ্ট্রপতি আরো একবার তুলে ধরেছেন বিদেশি মিশনগুলোতে তার ছবি নামানোর সেই অপমানজনক ঘটনার কথা। নাম উল্লেখ না করে তিনি বলেছেন একদিন হঠাৎ করে কোন একজন উপদেষ্টা বিদেশ ভ্রমণে গেছেন, সেখানে বাংলাদেশ হাই কমিশনে রাষ্ট্রপতির ছবি লাগানো আছে দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন সেই উপদেষ্টা। তারপর এক রাতের মধ্যে সারা পৃথিবীর হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়। শুধু অধ্যাপক ইউনূস কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, প্রধান উপদেষ্টার প্রেস উইং যে রাষ্ট্রপতির উপর ছড়ি ঘোরাতো সেটিও মোহাম্মদ শাহাবুদ্দিন তুলে ধরেছেন সাক্ষাৎকারে। দর্শক, গত বছরের 15 মে আমাদের প্রচারিত ভিডিওর টাইটেল ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কি বঙ্গভবনের 4 দেয়ালে বন্দী, প্রেস উইং সহ অনেক সুবিধা বাতিল। সেই ভিডিওতে আমরা যে তথ্যগুলো দিয়েছিলাম তাই উঠে এসেছে কালের কণ্ঠের সাক্ষাৎকারে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন নির্বাচিত কমিটিকে রাষ্ট্রপতি নিজে চিঠি দিয়ে তার সাথে দেখা করার আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু তাতে চটে যায় অধ্যাপক ইউনূসের চেয়ে বেশি ক্ষমতাধর হয়ে থাকা প্রেস উইং। রাষ্ট্রপতির প্রেস উইং এর 3 সদস্যকে তৎক্ষণাৎ প্রত্যাহার করে নেওয়া হয়। রাষ্ট্রপতি বলেছেন তার দপ্তর থেকে একটি প্রেস লিস্ট দেওয়ার কোনো ব্যবস্থা রাখেনি। তার ভাষায় দেশের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিকে এভাবে প্রতিবন্ধী করে দিয়েছিল অধ্যাপক ইউনূসের প্রেস উইং। তিনি রাষ্ট্রপতি হয়ে নিজে ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি ও সংস্থাপন সচিবকে বারবার ফোন করেছিলেন, কিন্তু ইউনূসের 1.5 বছরের শাসনামলে গৃহবন্দী রাষ্ট্রপতির ফোনকে কেউ পাত্তাই দেয়নি। কেন এমনটা করেছিল প্রেস উইং? রাষ্ট্রপতি মনে করেন রাষ্ট্রপতির কথা দেশের মানুষ জানুক, সেটা তারা চাননি। যেমন রাষ্ট্রীয় দিবসগুলোতে সরকারি টাকায় রাষ্ট্রপতির আদেশের বলে ক্রয়পত্র বের করলেও সেগুলোতে থাকতো না রাষ্ট্রপতির বাণী। দর্শক, কালের কণ্ঠের সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অনেক কথা বলেছেন, তবে তিনি বলেননি কিংবা তাকে প্রশ্ন করা হয়নি কেন ও কিভাবে অধ্যাপক ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ও পরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বঙ্গভবনে বঙ্গবন্ধুর ছবি নামিয়েছিলেন। খুব শীঘ্রই এ নিয়ে তথ্য হাজির করব আপনাদের সামনে। আবার রাষ্ট্রপতি কিছুদিন আগে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন নির্বাচিত সরকার আসলে তিনি পদত্যাগ করে চলে যেতে চান। সে বিষয়টি নিয়ে কালের কণ্ঠের সাক্ষাৎকারে কিছু বলেননি। খুব শীঘ্রই এই বিষয়টি নিয়েও তথ্য নিয়ে হাজির করব আপনাদের সামনে। আমাদের চুপ্পু সাহেব মাননীয় রাষ্ট্রপতি, ভালো মন্দ যাই হোক না কেন, বুঝছেন, এখন ভালো মন্দ যাই হোক না কেন, কিন্তু চুপ্পু সাহেব তো বাংলাদেশের সাংবিধানিক রাষ্ট্রপতি। হ্যাঁ, তার একটা দোষ যে তাকে আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনা সে তাকে নিয়োগ করে গেছে, এটি তার দোষ। আরও 2-4টা সামান্য উল্টাপাল্টা কিছু থাকলে থাকতে পারে। খুব যে বেশি দুর্নাম ওনার রয়েছে এই পর্যন্ত পত্রপত্রিকায় কিন্তু আমি দেখিনি। ওনার সমস্যার ভিতরে একটাই যে আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিয়ে গিয়েছেন। এখন শেখ হাসিনা চলে গেছে, সে চলে গেল না কেন? শেখ হাসিনা চলে গেছে, সে চলে গেল না কেন? এই অভিযোগটাই ছিল বিভিন্ন যারা ইনফ্লুয়েন্সার আছে, ফেসবুক ইউটিউবে ভিডিও করে, তো তারা এগুলো ব্যাপকভাবে প্রচার করতে। কিন্তু তারপরে এই ভদ্রলোক, আমি লক্ষ্য করেছি, সেটা আপনারা হয়তো লক্ষ্য করবেন, গত 18টা মাস কিন্তু উনি অত্যন্ত চুপ ছিলেন। এত বাজে বাজে কথা ওনার সম্পর্কে বলা হয়েছে, এত আজে বাজে ভিডিও ইউটিউব ফেসবুকে সয়লাভ ভাই, তারে নিয়ে যে কত কার্টুন আঁকা হয়েছে চিন্তা করবেন না। কিন্তু এই ব্যক্তিকে এটা দেখলাম একদম চুপ, কোনো টু শব্দ নাই। শুনছেন আপনারা কখনো কোনো পত্রপত্রিকায় তার বিবৃতি, স্টেটমেন্ট, প্রতিবাদ বা কোনো সভা সমাবেশে উনি গিয়েছিল বা বাইরে যে কোনো জায়গায় ওনার কিন্তু দেখেননি, উনি ওনার জায়গাতেই ছিলেন, বুঝছেন, একটা শব্দ করেনি। এখন গত 18 মাস পর যখন এই যে কিছুদিন আগে নির্বাচন হলো, নির্বাচনে আমাদের যে ইউনূস স্যার সে তো চলে গেলেন, আপনারা তো জানেন অলরেডি।
সে তার গাট্টি পুস্কা গুছাই টুছে ওই যে তার যে 30 জিরো দারিদ্রতা, জিরো বেকার, জিরো কার্বন, এগুলি নিয়ে ওই আবার ওই বিভিন্ন দেশে দেশে ভুংবাং করবো গিয়ে, বুঝছেন আমাদের ইউনূস স্যার। তো যাই হোক করুক, এটা তার পার্সোনাল ব্যাপার। তো এখন কি হয়েছে, গত 18 মাস তো ছিল বাংলাদেশের বাদশাহ হলো ইউনূস স্যার। চিন্তা করতে পারেন, বাদশাহ। তো সে 18 মাসে কি করছে, 18 মাসে যে কি আকামগুলো করছে একে একে একটা করে বের হইতেছে। এখন ভাই আমি দুই একটা বললি আপনারা যারা ইউনূস স্যারের ভক্ত আছেন আমাকে গালাগালি করেন। ভাই আমি কিন্তু কোনো ব্যক্তির পক্ষেও না বিপক্ষেও না, আমি কোনো ব্যক্তিকে সমালোচনা করি না বা ব্যক্তিকে খারাপ বলি না, খারাপ বলি তার কাজটাকে, এইটা আপনাকে বুঝতে হবে। কিন্তু আপনারা দুইটাকে এক করে ফেলেন। আমি যখন ইউনূস সাহেবকে নিয়ে কোনো ভিডিও করি সম্মানের সাথে তার নামের শেষে স্যার শব্দটা যোগ করি, কারণ ব্যক্তি হিসেবে সে ঠিক আছে, কিন্তু সে যখন কোনো আকাম কুকাম করে তো স্বাভাবিকভাবে কাউকে না কাউকে সমালোচনা করতে হবে, প্রতিবাদ জানাইতে হবে। আর না হলে তো ভাই এদের যে আকাম কুকাম যা কিছু এরা তারা করে এটা সীমা লঙ্ঘন করে যাবে, সীমার বাইরে চলে যাবে। আমি আমেরিকাতে থাকি, আমার কিছু হবে না, ক্ষতি হবে ভাই আপনাদের। কারণ এদেরকে আটকাইতে হলে, বুঝছেন, এদেরকে জবাবদিহিতার মুখে আনতে হলে এদেরকে নিয়ে সমালোচনা করা, প্রতিবাদ করা, বুঝছেন, যা কিছু করা দরকার করতে হবে, নাহলে এদেরকে আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। কিন্তু এখন নতুন করে আমাদের ইউনূস স্যার কি করছে, এই যে চুপ্পু সাহেব গত 18টা মাস ধরে যে চুপচাপ ছিল, কোনো পত্রপত্রিকায় তার কোনো ইন্টারভিউ নাই, কোনো জায়গায় তার আলোচনা সমালোচনা নাই, একটা জিনিস আপনারা তো নিশ্চয়ই খেয়াল করেছেন। তো এখন এই চুপ্পু সাহেব কালের কণ্ঠ না কালবেলা কোন কি জানি একটা নিউজ চ্যানেলে একটা ইন্টারভিউ দিয়েছে। আমি যখন ভিডিওটা করছি তার ঠিক 20 ঘন্টা আগে, 20 থেকে 22 ঘন্টা আগে একটা ইন্টারভিউ দিয়েছে। তো তার ইন্টারভিউর সেই 3-4 মিনিটের একটা নিউজ আমি ওই চ্যানেলটাতে দেখলাম। দেখা তো ভাই আমি তো অবাক হয়ে গেলাম যে কি সব হচ্ছে এসব, ভাই কি কাহিনী এগুলো। একজন রাষ্ট্রপতি, বুঝছেন, উনি সাংবিধানিকভাবে বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী, বাংলাদেশের কনস্টিটিউশনকে আপনি ব্যক্তিগতভাবে ভালো বলেন বা মন্দ বলেন, যাই বলেন না কেন, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের বিশ্বাস এবং আশা ভরসার জায়গা, সম্মানের জায়গা হলো কনস্টিটিউশন। পৃথিবীর যে কোনো দেশে পবিত্র কোরআন শরীফের পর হলো কনস্টিটিউশন হলো সবচেয়ে সম্মানের একটা জায়গা, সম্মানের একটা বই এই কনস্টিটিউশন, পৃথিবীর যে কোনো দেশে। আমেরিকা তো বাইবেলের পরেই হলো এই কনস্টিটিউশন অফ আমেরিকা। তো এই কনস্টিটিউশন যে ধারা উপধারা যা কিছু আছে সেই আইন মেনেই তো এই বেচারা বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন, কথা তো সত্য, সাংবিধানিকভাবে। কিন্তু আমাদের ইউনূস স্যার যেভাবে এই সরকার প্রধান হয়েছেন এই ইন্টারিম গভর্নমেন্টের, সেটা তো কোনো সাংবাদিক না, কোনো সাংবিধানিক পদ্ধতিতে উনি আসেননি। যে কোনো কিচ্ছা কাহিনী পিছনে যাই থাক না কেন, একজন ব্যক্তি সাংবিধানিকভাবে কনস্টিটিউশনাল সিস্টেম অনুযায়ী উনি একজন প্রেসিডেন্ট, আর আরেকজন কনস্টিটিউশনাল সিস্টেমের বাইরে গিয়া একটা পরিস্থিতির পইরা তাকে আমরা জোর করাই না ইন্টারিম গভর্নমেন্ট বানাইছে, এবং সে তো বাদশাহ বসে গেছেন। এখন যেটা বললো এই ইন্টারভিউর কয়েক মিনিটের কথা আমি আপনাদেরকে বলি। এই রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে কাতারে, কসোভোতে, বিভিন্ন দেশে সরকাররা তাকে ইনভাইটেশন পাঠাইতো যে ভাই সাহেব আপনি তো বাংলাদেশের রাষ্ট্রপতি, সাংবিধানিক মানে তো রাষ্ট্রপতি, তো ভাই সাহেব আসেন। কাতারের বাদশাহ তো বিরাট প্রভাব, আপনারা জানেন তো, মিডল ইস্টের ওই সৌদি আরবের যে সুলতান আছে, বুঝছেন, সৌদি আরবের সুলতানের পরে কিন্তু কাতারের বাদশাহ হলো সবচেয়ে প্রভাবী মিডল ইস্টের কান্ট্রিগুলোতে। তো সে গিয়া ব্যক্তিগতভাবে দাওয়াত দিছে কাকে, আমাদের এই চুপ্পু সাহেবকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে, যে ভাই সাহেব আসেন, একটা সেমিনার আছে, আসেন দুইটা ডাল ভাত খাই, কথাবার্তা বলি, ভালো কথা। তো এখন এই দাওয়াতটা তো সরাসরি চুপ্পু সাহেবের অফিসে আসেনি, এসে আসবে হলো পররাষ্ট্র দপ্তরে, পররাষ্ট্র মন্ত্রণালয়। তো পররাষ্ট্র মন্ত্রণালয় যখন এই কাতার থেকে দাওয়াতপত্রটা পাইছে, তো তাৎক্ষণিকভাবে এই দাওয়াতটাকে তারা রিফিউজ করে দিছে। এখন রিফিউজ করার জন্য তো একটা কারণ লিখতে হয়। তো পররাষ্ট্র দপ্তর থেকে কারণ হিসেবে লেখা হয়েছে বাংলাদেশের বিভিন্ন কাজে, বুঝছেন, বিভিন্ন কাজে বাংলাদেশের রাষ্ট্রপতি ওই মুহূর্তে ভীষণ ব্যস্ত থাকবেন, তো কাজেই কাতারে এই মহাসম্মেলনে বাংলাদেশের রাষ্ট্রপতি যেতে পারবেন না। এবং এই যে চিঠিটা যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাতার সরকারকে পাঠিয়েছে, এই ব্যাপারে চুপ্পু সাহেবের অফিস বা চুপ্পু সাহেব নিজেও কিচ্ছু জানে না। তো এই কথাটা শোনার পরে আমি অবাক হয়ে গেলাম, এটা আমার কথা না, চুপ্পু সাহেব বলতেছে। গিয়ে দেখেন গা, কালের কণ্ঠ না কালবেলা কোন একটা পত্রিকার সাংবাদিকের কাছে বিশাল এক ইন্টারভিউ দিয়ে রয়েছে, ভাইরাল ভিডিও। এই 18 মাস
পর এই কাহিনী বেরিয়েছে। এখন যেটা বললো বলে বুঝলেন, এখন চুপ্পু সাহেব যেটা বললো সেটা হলো যে ভাই আমাকে যখন এই চিঠি দেওয়া হয়, যে মানে তাকে যখন চিঠিটা পাঠানো হয়েছে চুপ্পু সাহেবের কাছে, একটা ফর্ম চিঠি আকারে পাঠানো হয়েছে, বলা হয়েছে যে স্যার এখানে একটা সই করে দেন। তো চুপ্পু সাহেব যখন সেই চিঠি পড়তে গেছে তখন সে জানতে পারছে যে কাতার সরকার তাকে দাওয়াত দিছে, এবং সে সেখানে নিচে যেখানে স্বাক্ষর আছে, স্বাক্ষরের জায়গা আছে, সেখানে সে সজ্ঞানে জেনে শুনে স্বাক্ষর দিতেছে। সে এই রাষ্ট্রীয় কাজে বাংলাদেশে ব্যস্ত রয়েছেন, তো এখন উনি আর কাতারে যেতে পারবেন। এটা তো এখন চুপ্পু সাহেবের তো ইজ্জত লাগছে, যে কারো ইজ্জতে লাগবে ভাই। এখন ইউনুসার তো উইরা ইসে জুড়া বইছে। অনেকে তো কৌতুক করে বলে বাংলাদেশে যদি কোনো চেয়ারম্যান আছে না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনুস স্যারকে যদি কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও নির্বাচন করতে পাঠান, উনি সেটাও পাশ করে আসতে পারবে না। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী পদমর্যাদার, এমপি পদ মর্যাদার, মন্ত্রী পদমর্যাদা, সেহেতু দূর কি বাধে, অনেকে বলে, আমি বলিনি এটা, অনেকেই বলে। তো এখন ইউনুস স্যার উইরে এসে জুড়ে বইছে। আর এই চুপ্পু সাহেব তো সাংবিধানিক একটা পদে বহুদিন ধরে উনি আছে, তো ওনার তো ভাই বিরাট ইজ্জতে লাগছে, কিন্তু চুপ হয়ে গেছে। তো উনি ওই চিঠিটা পাঠার পর দেখলাম উনি বললো যে একটা কোয়েশ্চেন মার্ক দিয়া, মানে উনি স্বাক্ষর টাক্ষর করেন, একটা কোয়েশ্চেন মার্ক করে দিয়েছে, মানে হোয়াট ইজ দিস কোয়েশ্চেন মার্ক, মানে কি হোয়াট ইজ দিস। তারপরে নিচে লিখে দিছে যে মানে ইসের প্রতি আর কি, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে, মানে ফরেন মিনিস্ট্রিকে সে অনুরোধ জানিয়েছে। এটা তো একটা ডিপ্লোম্যাটিক ভাষা। ফরেন মিনিস্ট্রিকে সে অনুরোধ জানিয়েছে যাতে তোমরা অন্তত শিষ্টাচারটা বজায় রাখো, সাংবিধানিক যে শিষ্টাচারগুলো রয়েছে, আচার বিধি রীতিগুলো রয়েছে, এগুলো তোমার এখানে বাঁকা। দুঃখের সাথে এটা লিখে পাঠাইছে, তো খারাপই লাগলো এটা শুনে। তারপরে শেষে গিয়ে সে ইন্টারভিউতে বলতেছে যে আমি 18টা মাস মোটামুটি একটা জেলের ভিতরে ছিলাম, আমার বাড়ির ভিতরে আমি কি ছিলাম, আটকা ছিলাম। আমার বাড়ির 4 দেয়ালের ভিতরে আমি আটকা ছিলাম, অর্থাৎ আমার বাড়ি কি জেলখানা বানিয়ে রাখা হয়েছিল। আমি বাইরে কারোর সাথে আমি স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, কোনো পত্রপত্রিকা ইন্টারভিউ দিতে পারতাম না, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় আমন্ত্রণপত্র আসতো, ইনভাইটেশন আসতো, সেখানে আমাকে যেতে দেওয়া হতো না। আমি কোথায় যাব, কি করব, কার সাথে কথা বলবো, এগুলো কে বা কারা ঠিক করে দিত। তো এখন চিন্তা করে দেখেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিন্তু প্রধানমন্ত্রীর চাইতেও ক্ষমতাধর কিন্তু এই রাষ্ট্রপতি। জানেন, আপনারা জানেন কিনা জানি না, সিরিয়াস ভাই খুঁজে দেখেন, প্রধানমন্ত্রী চাইতেও ক্ষমতাধর ব্যক্তি কিন্তু সংবিধান অনুযায়ী হলো রাষ্ট্রপতি। তো তাকে এই পরিস্থিতিতে রাখা হয়েছে। আর আমরা ওদিকে তো চুপ্পু সাহেবের বৈকা গাইলে ইত্যাদি ইত্যাদি করে নাই। এখন উনি যদি কাতারে যাইতেই বা কসোভোতে যাইতেই, এটা বাংলাদেশের কি ক্ষতি হতো, কার কি ক্ষতি হতো, কিছু ক্ষতি হতো না। বাংলাদেশের মতো চলতেছে, তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট আছে, তারা তাদের মতো চালাইতেছে, লুটপাট করুক, বদমাশি করুক, ভালো চালক মন্দ চালক, তো তাদের মতো তারা চলতেছে। আর বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে ইগুলো রয়েছে, প্রোটোকলগুলো রয়েছে বা বিভিন্ন ব্যাপার স্যাপার আছে, এগুলো তো রাষ্ট্রপতি স্বাভাবিকভাবে চাইলে করতে পারতো। উনি তো আর কাউকে এভাবে কোনো বাধা দিছে বলে তো আমার তো মনে হয় না। এখন চিন্তা করে দেখেন, ইউনুস স্যার উইরা ইসা জুইরা বৈশা একজন রাষ্ট্রপতিকে কিভাবে তার নিজের বাড়িতেই আটকে রাখছিল। এখন একটা একটা করে বেরিয়েছে। আর কিন্তু বইলে রাখলাম ভাই, ধৈর্য ধরেন না, কত কাহিনী যে এখন বেরোইব এই ইউনুস স্যারের। আমি কিন্তু ইউনুস স্যারের ব্যক্তিগতভাবে কোনো শত্রু না, কিন্তু ইউনুস স্যার যে আকামটা করছে, এই বেচারা আজকে চোখের পানি ফেলে এই ইন্টারভিউটা দিছে, এটা তো যে কোনো, এটা ইটস এ ভেরি টাচি ইন্টারভিউ, বুঝছেন। এটা যে কাউকে টাচ করে যাবে, আমাকেও টাচ করছে। তো যার ফলে আমি ভিডিওটা করলাম। এগুলো তো করা ঠিক হয়নি ইউনুস স্যারের, ঠিক হয়েছে। এখন আপনারা বলবেন যেটা তো ইউনুস স্যার করেনি, করছে ফরেন মিনিস্ট্রি। আরে ভাই, ফরেন মিনিস্ট্রি চালায় তো কি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেবের কথাই তো বলবেন। তো তৌহিদ সাহেবকে কে নিয়োগ দিছে? তৌহিদ সাহেবের বাপকে? তৌহিদ সাহেবের বাপ হইল আমাদের ইউনুস স্যার। কথা তো সত্যি। এখন তৌহিদ সাহেব কি কোনো ডিসিশন নেওয়ার আগে তার বাপ ইউনুস স্যারকে তো নিশ্চয়ই জিজ্ঞেসে যে কাতারের সুলতান চুপ্পু স্যারকে আমন্ত্রণ জানাইছে, সে কাতার যাবে কি না বা কি করার জন্য। চিন্তা করে দেখেন, কোথায় ইউনুস স্যার আর কোথায় হলো প্রেসিডেন্ট। ইউনুস স্যারের বেল আছে এই প্রেসিডেন্টের কাছে, কিন্তু সেই প্রেসিডেন্ট পদটাকে, সংবিধানের এই পদটাকে যে কি ছেলে খেলা করা হয়েছে, বুঝছেন, কি অপমান করা হয়েছে, এখন চুপ্পু সাহেবের ইন্টারভিউ দেখে আমরা বুঝতেছি। আবার আমি বলতেছি, ব্যক্তিগতভাবে আপনারা চুপ্পু সাহেবকে বকেন, গালি দেন, যাই করেন না কেন, কিন্তু এই চুপ্পু সাহেব শেষ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রের যে সাংবিধানিক কাঠামোটা আছে শেষ পর্যন্ত টিকে রাখছে। নাহলে পুরো বাংলাদেশ একটা হজবরল অবস্থা হয়ে যেত। যে দেশের
যে দেশের প্রধানমন্ত্রী নাই, যে দেশের স্পিকার নাই, যে দেশের প্রধান বিচারপতি পালিয়ে যায়, যে দেশে সবে মোটামুটি পালিয়ে গেছে, একমাত্র রয়ে গেছে হলো কে, এই চুপ্পু সাহেব রাষ্ট্রপতি হিসেবে। আজকে যদি সেও চলে যেত তাহলে বাংলাদেশে কি একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হতো। ইউ ক্যান বিলিভ ইট, সিরিয়াস ভাই, ইউ ক্যান বিলিভ ইট। অনেকেই নিউজটা দেখার পর বলতেছে যে এগুলি ভাই সবই জামায়াতের কাজ সাথে, বুঝছেন, জামায়াতের লোকের এগুলি করছে, জামায়াতের লোকের এ করছে। না ভাই, এত এইসব আকাম করার সময় এখন সুযোগ জামায়াত না। জামায়াত যারা জামায়াত চালায়, বুঝছেন, জামায়াতের নেতা কর্মীরা এত এত বোকাচোদা বলে আমার কাছে মনে হয় না, বুঝছেন। এই বুদ্ধিলে জামায়াতের লোকরা চলে না। একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট কসোভোতে যাক বা কাতারে যাক, আরেকটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের বা সুলতানের ইনভাইটেশন নেয়, এতে জামায়াত বাধা দেবে, এটা তো আমার বলে মনে হয় না। কিছু লোক আছে যারা জামায়াত বিদ্বেষী বা বিভিন্ন কাজে যে কোনো খারাপ কিছু একটা ঘটলে জামাতকে ঢুকে দিতে চান, এগুলো ভাই তারা অপপ্রচার করেন। আপনি আবার বলেন এই চুপ্পু সাহেব কাতারে বা কসোভোতে গেলে তা জামাতের কি লাভ ক্ষতি? বলেন, জামাত কেন না করতেছে? বা জামাত কি ক্ষমতা ছিল নাকি? ছিল তো ইউনূস স্যার। ইউনূস স্যারের পাপ পুণ্যের ফল ইউনূস স্যার ভোগ করবে, এটা জামাতের উপর আপনি আনবেন কেন? এটা তো আমার মাথায় ঢুকে না। তো দেখলাম অনেকে কমেন্ট করতেছে এগুলো সব জামাতে। না ভাই, জামাতের মেল নাই, বুঝছেন। জামাতে এইসব আকাম কুকামের নাই। জামাত হলো ওই লেভেলের খেলোয়াড় যারা চিনেননি জামাতকে, এখনো চিনবেন, কয়েকটা দিন ধৈর্য ধরেন, চিনবেন। তো যাই হোক ভাই, না বুঝে উল্টাপাল্টা কথাবার্তা বললেন না। যদি কিছু বলার থাকে আপনি ওই ইউনূস স্যারে গিয়ে জিজ্ঞান যে মিয়া তুমি কামটা কি করছো মিয়া? কোথায় বাংলাদেশের রাষ্ট্রপতি চুপ্পু সাহেব? কোথায় তুমি 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 উইরে এসে জুড়ে বিছো। আর ওই বেটা তো সংবিধান অনুযায়ী এসে ওনার ক্ষমতার ধারে কথা উনি এসে, তুমি উইরা বিষয় এসে জুড়ে বিছো। কিসমত, এই হলো অবস্থা। তো যাই হোক ভাই, ইউনূস স্যার একটু খোঁজ খবর রাখেন। শুনতেছি ইউনূস স্যারের যে 666 কোটি টাকার একটা কি জানি কাহিনী আছে, তারপরে 50টা 52টা যে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে বিভিন্ন কাহিনী টাহিনী করে রাখছে ওনার ভাতিজার নামে, ওনার পারিবারিক ডাক্তারের নামে, ওনার বোন নামে, ওনার মাইয়ার নামে, আর কার নামে কে জানে। বাইকনার ভাতি যে গ্রামের মনে কোনো বাদ নাই, বিভিন্ন লাইসেন্স টাইসেন্স দিয়ে বলে কি কাহিনী টাহিনী করতেছে শুনতেছি। তো বিএনপি সরকার এই কেসগুলো আবার রিওপেন করবেন। তো যাই হোক, উনি যদি ভালো হয় তো ভালো, ক্লিন চেক দিয়ে দেন, আমাদের কোনো সমস্যা নাই। আর যদি মন্দ কিছু করে থাকে, বুঝছেন, এটারও পানিশমেন্ট হওয়া উচিত, এটারও সাজা হওয়া উচিত। উই ডোন্ট কেয়ার হু হ্যাজ নোবেল প্রাইজ অর নট, বুঝছেন। কার কাছে নোবেল প্রাইজ আছে বা না, এগুলো আমাদের কেয়ার করার কোনো বিষয় না। আমরা ভাই বিচার চাই, ন্যায় বিচার চাই, বুঝছেন। আমরা ইনসাফ চাই, সোজা কথা বলতে যেটা বোঝে, ইনসাফ চাই। আর চুপ্পু সাহেবের উপর যেটা ঘটেছে, চুপ্পু সাহেব কাঁদতে কাঁদতে ভিডিও শেষের অংশে যেটা বলেছেন, আমার বাড়ির 4 দেওয়াল ছিল আমার জন্য একটা জেলখানা। হ্যাঁ, বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ হয়ে আপনার কাছে ভাই আমরা মাপ চাইতেছি, বুঝছেন। আপনার কাছে আমরা মাপ চাইছি, মাপ চাওয়া ছাড়া কোনো উপায় নেই। এই অপমান হয় না ভাই, এমনি হয় না, এগুলো এটা হওয়ার কথা ছিল না। তো স্যার পারলে আমাদেরকে একটু মাপ সাপ করে দিয়ে